শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সকাল মানেই আলোর দেখা, সকাল মানেই মন ভালো, সকাল মানেই দিনের নতুন, দূর হয়ে যায় রাত কালো। সকাল মানেই নতুন করে আবার যেন জেগে ওঠা, সকাল মানেই দিনের সাথে জীবন পথে আবার ছোটা। এমনই এক সকালকে সঙ্গে নিয়ে আজ আবার সবার মনের উঠোনে বসতে চাই আমরা, যেখানে আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গ পাবো, যেখানে মনে রাখা সে কথারা মেলবে পাখা। একদম, যেখানে থাকবে ভালো লাগার কিছু অনুষঙ্গ, যেখানে আমাদের আন্তরিক চেষ্টা থাকবে শ্রোতা বন্ধুদের মনকে খুশি করার। তবে তারও আগে আমাদের দর্পণ বন্ধুদেরকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা। আমাদের একটাই দেশ, এই একটা দেশের মাঝে অনেক রকম জাতির বসবাস। এ বসবাস দীর্ঘদিনের, নানা ধর্মের, নানা বর্ণের, নানা গোত্রের মানুষ সুদূর সেই অতীতকাল থেকেই এদেশের নাগরিক। যখন এদেশ বাংলাদেশ হয়ে ওঠেনি, তারও অনেক আগে থেকেই এখানে নানা জাতির মিলিত বসবাস। ধর্মটা ভিন্ন হলেও অন্তরটা যেন অভিন্ন আমাদের। একসঙ্গে লেখাপড়া, খেলাধুলো, ঘোরাঘুরি, এক অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, কোনো কিছুরই কমতি নেই, ঘাটতিও নেই। আর এভাবে গড়ে উঠেছে সম্প্রীতি মাখা বন্ধুত্বের সম্পর্ক, যে সম্পর্ক নিয়ে আমরা গর্ব করতেই পারি। এই সম্পর্ক আমাদের মাঝে সৌহার্দ্যের ঘনত্ব বাড়িয়ে দিয়েছে। আমরাও চাই মিলেমিশে থাকতে, একে অন্যের সহযোগিতায় সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে, একে অন্যের বিপদে পাশে দাঁড়াতে। এমন উদাহরণ আগেও ছিল এবং এখনও আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে, যার প্রমাণ আমরা দেখেছি গত আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে। এই আন্দোলনে এদেশে বাস করা সব ধর্মের ছাত্রছাত্রী কম বেশি অনেকেই অংশ নিয়েছে। এক কাতারে দাঁড়িয়ে কোটা সংস্কার দাবিতে মিছিল করেছে বিক্ষোভ। এরপর যখন দাবি হয়ে যায় এক দফা স্বৈরাচারী শাসক প্রধানের পদত্যাগ, তখনও সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাবিতে সোচ্চার হয়েছে। এরপর ঘটে গেছে অনেক রকম ঘটনা, যে ঘটনার সাক্ষী হয়ে আছে সময় এবং সাক্ষী হয়ে আছি আমরা, সাক্ষী হয়ে আছে অতীত। যে অতীত খুব বেশি আগের নয়, এই তো মাত্র কিছুদিন হলো আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অস্বাভাবিক এক জয়। এ জয় কোনোদিনই ভোলার নয়। যতদিন আমাদের জীবন থাকবে ততদিনই মনে থাকবে 2024-এর ঐতিহাসিক ঘটনা। স্বৈরাচারী সরকারের পতনের পর হঠাৎ করেই কয়েকদিন এদেশের মাঝে ভর করেছিল অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটে অবনতি। তখন আবার এই ছাত্র সমাজই এদেশের পাহারাদার হয়ে ওঠে। রাত জেগে ঘরবাড়ি পাহারা দিয়ে মানুষের মনে শান্তি ফিরিয়ে আনে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা রাতের পর রাত জেগে সনাতনী ধর্মের মানুষের মন্দির পাহারা দিয়ে এক ব্যতিক্রমী নজির সৃষ্টি করে, যা আমাদের সম্প্রীতি এবং সৌহার্দ্যের সম্পর্ককেই নিশ্চিত করে। এমন উদাহরণ আমাদের কাছে মন ভালোর গল্প শোনায় বই কি, মনের মাঝে ভালো লাগার আবেগটা বেড়ে যায়। এমন সম্প্রীতি চিরদিন অটুট থাকলেই আমাদের সবার যেমন ভালো, তেমনি ভালো দেশের জন্য। আমাদের সুনাম যাবে বেড়ে যাবে আমাদের সমবেত শক্তি, যে শক্তি দিয়ে সবাই মিলে মনের মতো করে গড়তে পারবো এ দেশকে। তাই আসুন আমরাও ভুলে যাই সব ভেদাভেদ, সব বৈষম্য এবং গড়ে তুলি নিজেদের জীবনকে, গড়ি আমাদের দেশকে। তাহলেই শান্তির বাতাস বইবে জীবনের চারিদিক, তাহলেই সুখ এসে ঘিরে থাকবে আমাদের জীবন ও মন। এবারে আজকে দর্পণের সূচি পরিচিতিটা জানিয়ে যায় সবার জন্যে।
আজ সোমবার, তাই আজও আবার শোনাব এই দিনে রূপালী সংস্কৃতি, বাংলার গৌরব, অপরূপ বাংলা এবং কবিতা আবৃত্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানা হলো সূচি পরিচিতি। এবার পরিবেশনার পালা। সূচিক্রম অনুযায়ী প্রথমেই শোনাব এই দিনে পর্বটি। এতে প্রথমেই শুনব উল্লেখযোগ্য কিছু ঐতিহাসিক ঘটনার কথা এবং এরপর বিখ্যাত কিছু মানুষের জন্ম এবং মৃত্যুর তথ্য কথা। শুরু করছি আজকের এই দিনে পর্বটি। শ্রোতা সঙ্গীরা, ঐতিহাসিক ঘটনার শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গের অবতারণা করতে চাই। পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে 1945 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। 2 সেপ্টেম্বর ভিয়েতনামের জাতীয় দিবস। 1945 সালের আজকের দিনে জননেতা হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করেন। 1939 সালে আজকের দিনে ব্রিটেনে 19 থেকে 41 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। 1985 সালের আজকের দিনে কলকাতায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। চীনের অভ্যন্তরে তৎকালীন রাজধানী পিকিংয়ে চীনের প্রথম টেলিভিশন স্টেশন চালু হয় 1958 সালে আজকের দিনে। চীনের বর্তমান রাজধানী বেইজিং। এই দিনে পর্বের ইতিহাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা কথা আজ এটুকুই থাক। এবারে শোনাব দেশ বিদেশের কিছু বিখ্যাত মানুষের জন্মগ্রহণের তথ্য কথা। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীতজ্ঞ আনোয়ার পারভেজ 1942 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। একবার যেতে দে না, একতারা তুই দেশের কথা, তারই সুরারোপিত বিখ্যাত দেশাত্মবোধক গান। তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী ছিলেন। 2007 সালে আনোয়ার পারভেজকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর কবিতায় যেমন মানবিকতার উচ্চারণ আমরা দেখি, তেমনি আবার রোমান্টিকতা পেয়ে যাই। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বিক্রমপুরে জন্মগ্রহণ করেন 1920 সালের আজকের দিনে। তাঁর বেশ কিছু কবিতা গণসঙ্গীত হিসেবে গাওয়া হয়। 1982 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করে। প্রেম, প্রকৃতি, চারপাশে মানুষ, তুচ্ছ কোনো ঘটনা, আন্দোলন সবই বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবিতায় পাওয়া যায়। ফ্রেডেরিক স্টাডি ছিলেন একজন নামকরা বিজ্ঞানী, ছিলেন রসায়নের অধ্যাপক। 1921 সালে তিনি রসায়ন শাস্ত্রের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন। 1877 খ্রিস্টাব্দের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। প্রিয় বন্ধুরা, এবারে শোনাব আরও একজন রসায়নবিদের কথা, আর তিনি হলেন উইলহেলম অস্টওয়াল্ড। 1909 সালে তিনিও নোবেল পুরস্কার লাভ করেন। 1853 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন। উইলিয়াম সামারভিল ছিলেন একজন খ্যাতিমান লেখক। তাঁর লেখায় তিনি নানা রকম প্রসঙ্গের অবতারণা করেন। 1675 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের কথায় বলতে চাই, আজ 2 সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন, আজকের দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। এই দিনে পর্বে এবারে শোনাব বিশ্ববিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন সঙ্গীত কলাকার ওস্তাদ আয়াত আলী খাঁ। তিনি ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে তিনি সঙ্গীতে তালিম গ্রহণ করেন। প্রথমে সেতার এবং পরে সুরবাহার যন্ত্রে সঙ্গীত সাধনা করেন। 1935 সালে আয়াত আলী খাঁ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনের বিশ্বভারতীর সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মভার গ্রহণ করেন। 1987 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কবি, প্রাবন্ধিক, সমালোচক ও কথা সাহিত্যিক সবই ছিলেন প্রমথ চৌধুরী। 1890 সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে MA পাশ করেন। 1893 সালে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান এবং ফিরে এসে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন।
এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক হিসেবেও চাকরি করেছেন। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতে শুরু করেন। 1941 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1946 সালে আজকের দিনে প্রমথ চৌধুরী জীবনাবসান ঘটে। V.S. খান্ডেকর ছিলেন একজন নামকরা মারাঠা সাহিত্যিক। 1976 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। হেনরি লসন ছিলেন একজন অস্ট্রেলীয় লেখক। 1922 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। আইনজীবী, গ্রন্থাকার এবং বিদ্যানুরাগী শারদাচরণ মিত্র 1917 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। ইংরেজি জ্যোতির্বিদ উইলিয়াম হ্যামিল্টন মৃত্যুবরণ করেন 1865 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। ওদিকে জাপানি চিত্রশিল্পী কাকুজো ওকাকুরা মৃত্যুবরণ করেন 1913 সালের আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, সব মিলিয়ে এটুকুই ছিল আজকের এই দিনে পর্বে। সঙ্গীরা, সংস্কৃতি হলো একটা দেশের পরিচয়। এই সংস্কৃতির ভেতরেই লুকিয়ে থাকে জাতিসত্তা, আর এই জাতিসত্তায় চিনিয়ে দেয় দেশকে। এই যেমন আমরা বাঙালি জাতি, আমাদের জাতিসত্তায় আমাদের সংস্কৃতির ছাপ রয়েছে। এই সংস্কৃতির সঙ্গে ভাষা, আচার আচরণ, চালচলন সবই ফুটে ওঠে। মোট কথা, সংস্কৃতি যেন আমাদের স্বকীয়তাকেই তুলে ধরে। সোজা কথায় আমরা বলি, আমরা বাঙালি জাতি যেন বাংলার সংস্কৃতি উত্তরাধিকারী। বন্ধুরা, সংস্কৃতি প্রসঙ্গে এসব কথা বলার কারণ হল দর্পণের এবারের পরিবেশনা রূপালী সংস্কৃতি। এই রূপালী সংস্কৃতি বলতে আমরা আমাদের বাংলা চলচ্চিত্রকে বোঝাই। আজও এই আয়োজনে বাংলা চলচ্চিত্রের গল্পই শুনব জনপ্রিয় একটি বাংলা চলচ্চিত্রের পর্যালোচনামূলক উপস্থাপনা। গ্রন্থনা করেছেন গোলাম মুর্শেদ আহমেদ, আর উপস্থাপন করছেন সৈয়দা জান্নাত বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আজ শোনাব বাংলা সিনেমা অমর প্রেমের কাহিনী। সম্পূর্ণ রোম্যান্টিক ধাঁচে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের একসময়ের অত্যন্ত গুণী নির্মাতা আজিজুর রহমান। 1977 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি দর্শক মহলে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। শ্রোতা বন্ধুরা, উপস্থাপন করছি অমর প্রেম ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী। আমি কারো জন্যে পথ চেয়ে রব, আমার কি দয়া পড়েছে, আমার অনেক কাজ ছিল, তাই তো আসতে দেরি হয়েছে, কিছু মনে করো না। উচ্চশিক্ষিত মাসুম বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেও কোনো চাকরির ব্যবস্থা করতে না পেরে হতাশ হয়ে অর্জিত সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেয়। কারণ তার ধারণা মামা খালুর সুপারিশ না থাকলে চাকরি পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে মায়ের মৃত্যুর পর গ্রাম ছেড়ে চাকরির আশা ছেড়ে দিয়ে কারো দয়া বা অনুগ্রহের পাত্র না হয়ে ফুটপাতে বুট পলিশের কাজ নেয়। আর তার এই কাজে সহায়তা করে ভোলা নামে এক বুট পলিশওয়ালা। বুট পলিশ করে মাসুমের যে সামান্য আয় হয় তা দিয়ে বস্তিতে ভোলার সাথে শেয়ার করে থাকে। কোনো মতে দিন চলে যায় মাসুম ও ভোলার। একদিন রাতের বেলা পাশের ঘরে নার্স শামীম হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে কিছু গুন্ডাদের আক্রমণের শিকার হলে মাসুম শামীমের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। মাসুমের এই সাহায্য ও তার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে শামীমের মা মাসুমকে ছেলের মর্যাদা দিয়ে বস্তি ছেড়ে তাদের বাসায় থাকার প্রস্তাব দেয়। মাসুম প্রথমে অমত করলেও পরে শামীম ও তার মায়ের অনুরোধে রাজি হয়। মেহনত করে সৎ উপার্জন করছো, তাতে আমি খুশি বাবা, কিন্তু তাই বলে যেখানে সেখানে রাত কাটালে অসুখে পড়বে যে। আমি ছেলে মানুষ নই মা। খুব ভালো ছেলে তুমি, আর কোনো কথা নয়, আজ থেকে তুমি এখানেই থাকবে। শামীমের পরামর্শে মাসুদ বুট পলিশের কাজ বাদ দিয়ে একটা মিলে শ্রমিকের কাজ নেয়। মাসুমের মিলের মালিক এবং শামীমের হাসপাতালের মালিক একজনই, যিনি মাসুমের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে খারাপ ছাত্র।
বড়লোক ব্যবসায়ী বাবার সন্তান মাহমুদ চৌধুরী, যার সাথে মাসুমের একসময় ভালো সম্পর্ক থাকলেও নীতি ও আদর্শগতভাবে বিরোধ আছে। শামীম মনে মনে মাসুমকে ভালোবাসে। অন্যদিকে শামীমের মাও চায় তার মৃত্যুর পূর্বে মেয়েকে মাসুমের মতো একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। একসময় শামীম মাসুমকে তার ভালোবাসার কথা প্রকাশ করে। কেন হয় না মাসুম? আমি কি তোমার পাশে এতই বেমানান? না, আমি তোমার অযোগ্য। তোমার যোগ্যতা তুমি কি বুঝবে? আমি যে তোমার মাঝে বাঁচতে চাই মাসুম। সুন্দরী শামীমের উপর কুদৃষ্টি পড়ে তার হাসপাতালের মালিক মাহমুদ চৌধুরীর। মাহমুদ চৌধুরীর হাত থেকে বাঁচতে শামীম নার্সের চাকরি ছেড়ে দেয়। সংসারের সমস্ত দায়িত্ব পড়ে মাসুমের উপর। ইতিমধ্যে শামীমের মা মারা যায়। মাসুম এখন পর্যন্ত জানে না যে তার মিলের মালিক একসময়ের বন্ধু মাহমুদ চৌধুরী। মাসুম শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে আন্দোলনের ডাক দেয়। মালিকের সাথে দেখা করার ডাক পড়ে শ্রমিক নেতা মাসুমের। অনেক বছর পর দেখা হয় দুই বন্ধুর। কুশল বিনিময়ের এক পর্যায়ে মাসুমকে নীতি ও আদর্শ ছেড়ে তার সাথে কাজ করার প্রস্তাব দেয় মাহমুদ চৌধুরী। কিন্তু মাসুম তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে দুই বন্ধুর মধ্যে শত্রুতা তৈরি হয়। এবার আমি দেখব তুমি কতদিন সৎ হয়ে উঠতে পারো। তোমার জীবনের প্রতি পদে আঘাত আসবে। তোমার নীতি আর আদর্শকে আমি পুড়িয়ে দেব। মাসুমকে ঘায়েল করতে না পেরে মাহমুদ চৌধুরী শামীমকে মাস্তান দিয়ে তুলে আনে। মাসুম খবর পেয়ে শামীমকে বাঁচাতে গেলে মাহমুদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে একটি গুলি এসে লাগে মাহমুদের গায়ে। শামীমের অনুরোধে মাসুম পুলিশের ভয়ে ঢাকা থেকে পালিয়ে চাটগাঁও চলে যায়। মাসুমের ভালো আচার আচরণের কারণে চাটগাঁয়ে এক ধনী মহিলার কাছে আশ্রয় পায়। মাসুমকে তার চা বাগানের ম্যানেজার নিযুক্ত করে। ওদিকে শামীম মাসুম ও তার মাকে হারিয়ে ঘটনাক্রমে চাটগাঁয়ে মাসুমের কাছাকাছি এক বাংলোতে আয়ার কাজ নেয়। মাসুমের আশ্রয়দাতা মাহমুদ চৌধুরীর সম্পর্কে ফুফু হন। মাহমুদ তার ফুফাতো বোন সীমাকে বিয়ে করার মিথ্যা প্রলোভনে এক অবৈধ সন্তানের জন্ম দিয়ে গা ঢাকা দেয়। লজ্জা, আত্মসম্মান ও সামাজিক স্বীকৃতির জন্য সীমার মা মাসুমকে উক্ত সন্তানের বাবার পরিচয় দিতে অনুরোধ করে। আমাকে মা বলে ডেকেছ, সেই অধিকারে বলছি, তুমি আমাকে এই লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। কিন্তু কি করে মা? মাসুম তার আশ্রয়ের কৃতজ্ঞতা স্বরূপ তার অনুরোধ রক্ষা করে। বাংলোতে সীমার ছেলের দেখাশোনার ভার পড়ে শামীমের ওপর। একসময় শামীম জানতে পারে সীমার সন্তানের পিতা তারই ভালোবাসার মানুষ মাসুম। শামীম মাসুমকে ভুল বোঝে। মুখোমুখি হয় শামীম ও মাসুম। আমাকে যদি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, তাহলে আমাকে বিশ্বাস করো, সীমা আমার কেউ না। আমি যে তোমাকেই ভালোবাসি। আমি বিশ্বাস করি না। মাহমুদ চাটগাঁয়ে এসে তার সন্তানকে অস্বীকার করে সীমাদের সকল সম্পত্তি দখল করতে চায়। পরিশেষে সীমা মাহমুদকে নিজ হাতে গুলি করে হত্যা করে। নিজের সন্তানকে শামীমের হাতে তুলে দিয়ে আইনের কাছে ধরা দেয় এবং মাসুম ও শামীমের অমর প্রেমের স্বীকৃতি দিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, আনোয়ারা, গোলাম মোস্তফা, মায়া হাজারিকা, আয়েশা আক্তার ও হাসমত সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে আবারও নতুন কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এই অমর প্রেম ছায়াছবির মতো আমিও কারোর জন্য পথ চেয়েছিলাম। কে এসে অনুষ্ঠানের শেষে বলবো, কেমন? দর্পণ এই পর্যায়ে সবার মনের চোখে আমাদের ঐতিহ্য দেখাতে চাই, শোনাতে চাই বাংলার গৌরবের কথা, যে কথার মাঝে আমরা খুঁজে পাব আমাদের ঐতিহ্যকে। এই পর্বটি গ্রন্থনা করেছেন শেখ আহমেদ মোস্তফা শাওন। পরিবেশনায় আছেন ফয়সাল আহমেদ অনন্ত। বাংলাদেশ অত্যন্ত গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। প্রাচীনকাল থেকে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 4000 বছরের পুরনো তাম্রযুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া যায়। অঙ্গ ও বঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদে প্রায় 1000 খ্রিস্টপূর্বে।
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক থেকে বাংলার বেশিরভাগ এলাকাই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ইন্দো আর্য রাজ্য। মগধের কথা রামায়ণ এবং মহাভারতেও পাওয়া যায়। যুদ্ধের সময় এটি ছিল ভারতের 4টি প্রধান রাজ্যের মধ্যে একটি। বিহার এবং বাংলার অধিকাংশ জায়গায় মগধের ভিতরে ছিল। ২৫০০ বছরের অধিক সময় থেকে এদেশে বিভিন্ন জনগোষ্ঠী ও রাজা গড়ে তোলে বসতি, নগর, ইমারত, প্রাসাদ, দুর্গ, মসজিদ, মন্দির, বিহার, স্তূপ, সমাধিসৌধ প্রভৃতি অসংখ্য সাংস্কৃতিক ঐতিহ্য। এসব সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকাংশই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য এদেশের প্রত্যন্ত অঞ্চলে আজও টিকে আছে, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলার গৌরব হিসেবে সমাধিক পরিচিত। বর্তমানে বাংলাদেশে ৫৩৬টি সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে। তন্মধ্যে মহস্থানগড়, ময়নামতি, শালবন বিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার, সীতাকোট বিহার, কান্তজির মন্দির, ছোট সোনা মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ, বাসুবিহার, বারোবাজার, লালবাগ দুর্গ প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের শোনাব মহস্থানগড়ের নানা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। মহস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। মহস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলখির এবং তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। পুণ্ড্রবর্ধনের রাজধানী মহস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে। মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল। এখানের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬ মিটার উঁচু, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৬ মিটার উঁচু। এছাড়া এ স্থানটি বেছে নেয়ার আরেকটি কারণ হল করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি ১৩ শতকে বর্তমান গঙ্গা নদীর ৩ গুণ বেশি প্রশস্ত ছিল। মহস্থানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত, যা পলিঘটিত অঞ্চল হতে কিছুটা উঁচু। ১৫ থেকে ২০ মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা যায়। প্রাচীন শহরের কেন্দ্রস্থিত দুর্গটি উপর থেকে দেখতে আয়তকার। এর প্রতি পাশে উঁচু ও প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল। দুর্গের আয়তন প্রায় ১৮৫ হেক্টর। এককালে প্রশস্ত নদী করতোয়া এর পূর্ব পার্শ্বে প্রবাহিত হতো। প্রাচীরটি আশেপাশের অঞ্চলের চেয়ে ১১ থেকে ১৩ মিটার উঁচু। এর দক্ষিণ পূর্ব কোণে একটি মাজার ছিল। এছাড়া সপ্তদশ শতকে নির্মিত একটি মসজিদও রয়েছে। বর্তমানে দুর্গের ভিতরে কয়েকটি ডিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে জিয়তকুণ্ড, মানকালীর ধাপ, পরশুরামের বাসগৃহ বা রাজা পরশুরামের প্রাসাদ, বৈরাগীর ভিটা বা সন্ন্যাসীদের আখড়া, খোদার পাথর ভিটা বা ঈশ্বরকে অর্পিত প্রস্তরখণ্ড, মুনির ঘোন কেল্লা প্রভৃতি উল্লেখযোগ্য। বিভিন্ন স্থানে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, যেমন উত্তর কাটাদুয়ার, পূর্বে দোরার শাহ তোরণ, দক্ষিণে বুড়ির ফটক, পশ্চিমে তাম্র দরজা। উত্তর পূর্ব কোণে পরে সংযুক্ত কয়েকটি ধাপ রয়েছে, যা জাহাজঘাটা পর্যন্ত গিয়েছে। জাহাজঘাটার কিছুটা সামনে করতোয়া নদীর তীরে গোবিন্দ ভিটা বা গোবিন্দের মন্দির অবস্থিত। এর সামনে স্থানীয় জাদুঘর রয়েছে, যেখানে উল্লেখযোগ্য কিছু নিদর্শন প্রদর্শিত হয়েছে। প্রিয় শ্রোতা, আবারও যাব আমাদের এই প্রিয় দেশের কাছে। এদেশের মাঝে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে।
যে সৌন্দর্য মন এবং চোখ দুটোকে জুড়িয়ে দেয়, যে সৌন্দর্য আমাদেরকে গর্বিত করে, অথবা এ সৌন্দর্য আমাদের অনেক অজানাকে জানিয়ে দেয়। তাহলে চলুন শুনি দর্পণের অপরূপ বাংলা পর্বটি। গ্রন্থনা করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর নিবেদনে থাকছেন আলিয়া ফেরদৌসী চম্পা। নাম তার সোনার চর। এ চরে সোনা না ফললেও সোনালি বালু ধারণ করে সোনার আকার। সাথে রয়েছে কয়েক কিলোমিটার বিস্তৃত দীর্ঘ সমুদ্র সৈকত, বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট ও লাল কাঁকড়ার সমাহার। প্রিয় শ্রোতা, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের দক্ষিণের জেলা পটুয়াখালীর সোনার চর বন্যপ্রাণী অভয়ারণ্যের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত এ জায়গাটির অবস্থান পটুয়াখালী জেলার নবগঠিত রাঙাবালী উপজেলায়, যা পটুয়াখালী জেলা শহর থেকে ১৫০ কিলোমিটার এবং গলাচিপা উপজেলা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে সাগরের মাঝে অবস্থিত। ২,০২৬.৪৭ হেক্টর আয়তনের দৃষ্টিনন্দন ও নয়নভিরাম এ বনাঞ্চলটি ২০১১ সালের ২৪শে ডিসেম্বর অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতি ও সবুজের অবাধ বিচরণভূমি সোনার চরের সঠিক ইতিহাস পাওয়া যায় না কোথাও। তবে যতদূর জানা যায়, সূর্যের প্রখর রোদ যখন বালুর উপর পড়ে দূর থেকে তা দেখতে সোনার মতোই লাগে। আর তাই ৩০-এর দশকে সাগরের মাঝে জেগে ওঠা অপার সৌন্দর্য ও সম্ভাবনার দ্বীপটির নাম এভাবেই বদলে হয়ে যায় সোনার চর। সবুজ গাছগাছালি ও লতাপাতায় ভরপুর সোনার চর অভয়ারণ্যটি শুধু বিশাল সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে ৫,০০০ একরের বিশাল এক বনভূমি। গলাচিপা উপজেলা প্রশাসনের তথ্যমতে সুন্দরবনের পরে আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। সোনার চরের বিশাল বনভূমির মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ১.৫ শতাধিক ছোট বড় খাল। ডিঙি নৌকা অথবা ইঞ্জিন চালিত ট্রলারে এসব খালে ভেসে ভেসে দেখা যায় বিচিত্র সব প্রাণীর বিচরণ। এর বাহিরে এ বনাঞ্চলটিতে দেখা যাবে জেলেদের জীবন সংগ্রাম। আর পর্যটকদের প্রকৃতি উপভোগের জন্য রয়েছে প্রশাসনের পক্ষ থেকে একটি ডাকবাংলো ও বন বিভাগের ক্যাম্প। জীববৈচিত্র্য ও প্রাণীর আধার এ বনাঞ্চলে দেখা যায় নানা প্রজাতির বন্যপ্রাণী। তবে শিয়াল ও মেছো বাঘ ছাড়া কোনো প্রকার হিংস্র জীবজন্তু নেই এই বনে। এখানে যেসব প্রাণীর সচরাচর দেখা মেলে তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। এছাড়াও রয়েছে বুনো মহিষ, কয়েক প্রজাতির হরিণ, শূকর, বানর, মেছোবাঘ, খেকশিয়াল, ভোদর, কাঠবিড়ালি এবং একাধিক প্রজাতির সাপ। সোনার চর বন্যপ্রাণী অভয়ারণ্যের আকর্ষণীয় একটি দিক হচ্ছে সমুদ্র পাড় ঘিরে লাল কাঁকড়ার বিচরণভূমি। ৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্র পাড়ে রয়েছে কোটি কোটি কাঁকড়ার বাস, যেন সমুদ্র পাড়ে লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এ জাতীয় কাঁকড়া সমুদ্রে জোয়ার ভাটা হিসেব করে বিচরণ করে, আবার মানুষের উপস্থিতি টের পেলে নিজেদের তৈরি করা সুড়ঙ্গে আশ্রয় নেয়। সমুদ্র বেষ্টিত সোনার চর অভয়ারণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে একই সঙ্গে এবং এক স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। সমুদ্র সৈকত কুয়াকাটায় এখন আর একমাত্র বিরল ঐতিহ্যের সাক্ষী নয়, সোনার চর সমুদ্র সৈকতও একই রূপে অপরূপা। দৃষ্টিনন্দিত সোনার চর বন্যপ্রাণী অভয়ারণ্যটিতে যেতে হয় গলাচিপা উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে পানপট্টি লঞ্চঘাট হয়ে। সেখান থেকে কিছু দূর সামনে যেতেই আগুনমুখা মোহনা। লঞ্চ অথবা ট্রলারে আগুনমুখা থেকে ৩ ঘন্টার পথ অতিক্রম করলে চোখে পড়বে মায়াবী দ্বীপচর তাপসী, আর তাপসীর বাকি পৌঁছাতেই সোনার চরের হাতছানি। এ দ্বীপ থেকে ৩০ মিনিট পথ অতিক্রম করলে দেখা মেলে কাঙ্ক্ষিত সোনার চরের। এ যেন এক অনন্য সুন্দর চোখ জুড়ানো সমুদ্র সৈকত ও বনভূমি। দেশ বিদেশ থেকে আসা অধিকাংশ পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকত কিংবা ফাতারার বন ঘুরেই চলে যান।
কিন্তু সোনার চর, রূপার চর, চর হেয়ার সহ সমুদ্রের মাঝে ভেসে ওঠা সবুজ বনাঞ্চলের সন্ধান জানেন না অনেকেই। অথচ প্রকৃতির কি নিপুণ ও অকৃপণ হাতে সৃষ্টি করেছে এই দ্বীপগুলোকে। বন্ধুরা, সবাইকে এবার আমন্ত্রণ জানাই দর্পণের কবিতা আবৃত্তি পর্বে। শুনবো অপেক্ষা নামের একটি কবিতা, লিখেছেন আবু জাফর মোহাম্মদ সালেহ, আর আবৃত্তিতে আছেন মাহবুবুর রহমান টুটু। অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি। হ্যাঁ, অপেক্ষার কথাই বলছি। ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় এ হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সবকিছু। কিন্তু অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি। আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি, শুধু অপেক্ষা ছাড়া। অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি। অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না। আসলেই কি তাই? জানি না তো, হবে হয়তো। তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। প্রিয়তমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে, শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে, আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে, ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে। অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে, প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে, সোনালী সন্ধ্যার মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে। প্রিয় বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজকের দর্পণ থেকে বিদায় নেবার পালা। তাই যাবার আগে শেষ কথায় বলতে চাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপস্বী মনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ জসিমউদ্দিন। ওই যে বলেছিলাম যার জন্য প্রতীক্ষায় ছিলাম, সেই জসিমউদ্দিন, আর সঙ্গে তো আপনাদেরই আমি রৌনক জাহান। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আগামীকালের দর্পণ শোনার অগ্রিম আমন্ত্রণ।